আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমরা প্রকৃতির বিষয়ে কিছু কথা বলবো, এনভায়রনমেন্টের বিষয়ে কিছু কথা বলবো, কারণ আজকে দিনটাই তাই। 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রকৃতি দিন দিন আমাদের উপর রুষ্ট হচ্ছে, আমরা সবাই জানি। দিন দিন গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কথাও আমরা সবাই জানি। কোনো জায়গায় বন্যা, কোনো জায়গায় খরা, তো কোনো জায়গায় সাইক্লোন। বিভিন্ন রকমের পরিবেশগতভাবে বিভিন্ন রকমের বিপদ আপদ লেগেই আছে এবং চলছে। রিসেন্টলি নর্থ ইস্টে প্রবল বন্যা হচ্ছে, ল্যান্ডস্লাইডিং হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। কানাডায় ওয়াইল্ড ফায়ার, অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে আমরা দেখেছি ওয়াইল্ড ফায়ার। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এনভায়রনমেন্ট বিভিন্ন রকমভাবে আমাদের কাছ থেকে তার হয়তো প্রতিশোধ তুলছে। কিসের জন্য? সেটা একটাই কারণে, সেটা হচ্ছে হয়তো আমরা কোনো রকমভাবে প্রকৃতির সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে ঠিকঠাকভাবে তার সঙ্গে আমরা ব্যবহার করছি না, যেটা তার প্রাপ্য। কারণ আমরা যা কিছুই পাই, যেটাই আমাদের আজকে টেকনোলজি থেকে শুরু করে যা কিছুই হোক না কেন, সমস্ত কিছু বেস করে আমাদের এই আর্থের উপরে এবং আমাদের এনভায়রনমেন্টের উপরে। সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি যদি কিছু হয়, সেটা হবে আমাদের এনভায়রনমেন্ট। তার জন্যই আজকের দিনের বিশেষ মাহাত্ম্য, যে কেন 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্গানাইজ করা হয়। কারণ সবাইকে ঠিকঠাকভাবে সবাইকে বোঝানো, সবার মনের ভিতর চেতনা জন্মানো যে প্রকৃতির সঙ্গে কোনো রকমভাবেই খেলা করা কিন্তু ঠিক নয়। কিন্তু তবুও বিভিন্ন রকমভাবে আমরা, সে ডেভেলপমেন্টাল ইস্যুর জন্যই হোক আর অন্য ইস্যুতেই হোক, আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে বিভিন্ন রকমভাবে তার বিরুদ্ধাচরণ বা তার বিরুদ্ধে আমরা যাচ্ছি। ঠিক তার ফলস্বরূপ যে ঘটনাগুলো ঘটছে, তার ফলস্বরূপই ঘটনাগুলো ঘটছে। 5th জুন 1972 এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে 5th জুন 1972-তে 122টা দেশ মিলে একটা কনভেনশন বা মিটিং, একটা আলোচনা করা হয়েছিল যে প্রত্যেক বছরের 5th জুনে আমরা আমাদের প্রত্যেক বছরের এজেন্ডা কি হবে টুয়ার্ডস এনভায়রনমেন্ট, কিভাবে আমরা এনভায়রনমেন্টকে আরো ভালো রকমভাবে সাজিয়ে তুলতে পারি, তার প্রোপাগান্ডা, তার এজেন্ডা আমরা তুলে ধরবো প্রত্যেক বছরের এই ডেটে, এবং এই ডেটেই সেই কনভেনশন হবে। সেটাই হচ্ছে আজকের দিন। তো ফার্স্ট কবে হয়েছিল? ফার্স্ট হয়েছিল 5th জুন 1972। সেই বছর, শুধুমাত্র সেই বছর সেটার প্রোগ্রামটা অর্গানাইজ হবে সেটা বলা হয়েছিল, এবং ঠিক তার পরের বছর থেকে 5th জুন 1973 থেকে প্রত্যেক বছরই এটা অর্গানাইজ হয়, এবং প্রত্যেক বছরই একটা করে থিম আনা হয়। যে থিমটা মানে হচ্ছে যে কি এই বছরের কি এজেন্ডা থাকবে, মানে এনভায়রনমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্ট, আমরা এই বছর কি কি কাজ করব। মেন উদ্দেশ্য একটাই, আমাদের সকলকে মিলে কি কি কাজ করতে হবে এনভায়রনমেন্টের উপর। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্ট যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমাদের সমস্ত রকমভাবে সবাইকে সমস্ত রকমভাবেই চেষ্টা করতে হবে। কিন্তু তাও একটা করে এজেন্ডা তো রাখতে হয়। সেই এজেন্ডা রাখাটার মানেটাই হচ্ছে থিম, এখানে আর কিচ্ছু নেই। তো সেই এজেন্ডা প্রথম যে 1973-তে যে এজেন্ডা ছিল, 1973 5th জুন যে এজেন্ডা ছিল, সেটা ছিল অনলি ওয়ান আর্থ। অনলি ওয়ান আর্থ, এটা ছিল প্রথম কনভেনশনের বা প্রথম এনভায়রনমেন্ট ডের যে থিমটা, সেটা ছিল অনলি ওয়ান আর্থ। তারপর থেকে প্রত্যেক বছরই কিন্তু এই দিনটা পালন করা হয়, এবং প্রত্যেক বছর থিম আলাদা আলাদা হয়। ভারতবর্ষে এই নিয়ে 4বার মানে প্রত্যেক বছর প্রত্যেকটা দেশ অর্গানাইজ হয়। যেমন প্রথম বছর 1972-তে অর্গানাইজ করা হয়েছিল কোথাও, প্রথম যে অর্গানাইজ হয়েছিল সেটা হচ্ছে স্টকহোম। স্টকহোম কোথায়? স্টকহোম হচ্ছে সুইডেন। প্রথম যে মিটিংটা হয় সেটা স্টকহোমে হয়েছিল। তার পরের বছর 1973-তে হয়েছিল জেনেভাতে। জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে। সেকেন্ড কনভেনশন বা এর সেকেন্ড মিটিংটা কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডে হয়েছিল। এবং ভারতবর্ষে 4বার, এখনো পর্যন্ত 4বার কিন্তু ভারতবর্ষে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের যে কনভেনশন, সেটা হয়েছে 4বার। সেটা প্রথম কবে হয়েছিল? প্রথম হয়েছিল 1975, সেটা কোথায় হয়েছিল? তারপর হয়েছিল 1977, তারপর হয়েছিল 2011, তারপর 2018। এই 4বার ভারতবর্ষে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে হোস্ট কান্ট্রি, অ্যাকচুয়ালি এদেরকে বলা হয় হোস্ট কান্ট্রি। প্রত্যেক বছর এক একজন করে হোস্ট কান্ট্রি থাকে, এবং ভারতবর্ষ এই নিয়ে 4বার এর হোস্ট কান্ট্রি ছিল। তাছাড়া এবছর হোস্ট কান্ট্রিকে 2025 সালে, 2025 সালের হোস্ট কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার কোথায়? না, সাউথ কোরিয়ার জেজু প্রভিন্স। এটা হচ্ছে এই বছরের হোস্ট কান্ট্রি এবং হোস্ট প্লেস। এর নাম হচ্ছে হোস্ট প্লেস এবং হোস্ট কান্ট্রিকে এবছরের সাউথ কোরিয়া। তো এই হচ্ছে
মোটামুটি এনভায়রনমেন্টে এইভাবে পালন করা হয়। এবার এর থিম, এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে, এই বছরের থিম পুটিং, এই বছরের থিম পুটিং অ্যান এন্ড টু দ্য প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন, পুটিং দ্য এন্ড অফ প্লাস্টিক পলিউশন। আর এই সমস্ত, এই টোটাল যে কনভেনশন হয় সেটা কারা করে, কারা অর্গানাইজ করে? প্রথম তো অর্গানাইজ করে হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন অর্গানাইজ করে। এবং ইউনাইটেড নেশন থেকেই প্রত্যেক বছর বলে দেওয়া হয়, ইউনাইটেড নেশনের কান্ট্রি এখন যতগুলো, ইউনাইটেড নেশনে এখন যতজন সদস্য রয়েছে, কতজন সদস্য রয়েছে? 193। তারা প্রত্যেকেই এই ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারেই এই বিশেষ দিনটি পালন করা হয়। এবং এর আন্ডারেই সমস্ত কিছু, কি থিম হবে, কোথায় হবে না হবে, সমস্ত কিছু ডিসাইডিং করে। ডিসাইডিং ফ্যাক্টর কোথায় হয়? এই ইউএনইপি প্রোগ্রাম, মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এর আন্ডারেই সমস্তটা প্ল্যান, যা কিছু প্ল্যান করার বা যা কিছু করার সমস্তটা এখানেই করা হয়। তো এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে পুটিং অ্যান এন্ড টু দ্য প্লাস্টিক পলিউশন। কেন এই থিমটা এই বছর আনা হচ্ছে? কারণ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম চালানো হচ্ছে, সেটা হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। বিট প্লাস্টিক পলিউশন, এই একটা প্রোগ্রাম চালানো হচ্ছে বহু দিন ধরে, এই একটা প্রোগ্রাম চালানো হচ্ছে। এবং সেই যে প্রোগ্রামটা চালানো হচ্ছে তার উদ্দেশ্য, তাকে নিয়েই এই বছরের থিমটা রচনা করা হয়েছে, এই বছরের থিমটা করা হয়েছে। ঠিক এই সেম যে প্রোগ্রামটা চলছে ইউনাইটেড নেশনে, সেই প্রোগ্রামটার এই থিমটাই ছিল 2018 সালে, যখন দিল্লি যখন ইন্ডিয়া যখন হোস্ট কান্ট্রি ছিল, তখন এই বছরেরও থিম ছিল এই সেম বিট দ্য পলিউশন, বিট প্লাস্টিক পলিউশন। তখনকারও কিন্তু থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। তাহলে এখান থেকে কতগুলো কোয়েশ্চেন, যেগুলো আসার মতো কোয়েশ্চেন, সেগুলো কি কি? কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল? স্টকহোম কোথায়? সুইডেনে। সেকেন্ড বছরেরটা ইম্পর্টেন্ট, 1973 তার প্রথম মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের প্রথম থিম কি ছিল? যেবার প্রথম হয়েছিল সেবার থিম কি ছিল? অনলি ওয়ান ওয়ার্ড। আর এবছরের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এবছরের থিম কি। তাহলে এই হচ্ছে এনভায়রনমেন্টের মোটামুটি ভাবে একটা সংক্ষেপ বর্ণনা। তাছাড়া কয়েকটা জিনিস এখান থেকে জেনে রাখা দরকার। সেটা আমাদের কান্ট্রিতে যে কয়টা হয়েছিল 1975, আমাদের কান্ট্রিতে যে কটা হয়েছিল 1975 হয়েছিল চণ্ডীগড়ে। তারপরে যতগুলো হয়েছে সব নিউ দিল্লিতে হয়েছে। তারপর যতগুলো হয়েছে সব নিউ দিল্লিতে হয়েছে। এটা হয়েছে সব নিউ দিল্লিতে হয়েছে। এবং এখানকার প্রথম 1975 যখন হয়েছিল, তখন তার থিম কি ছিল? তখন তার থিম ছিল হিউম্যান সেটেলমেন্ট। নেক্সট তার পরের বছরের থিম কি ছিল? তার পরের বছরের থিম ছিল ওজন লেয়ারের উপরে। দেন 2011 এর থিম ছিল ফরেস্টস, নেচার অ্যাট ইয়োর সার্ভিস। ফরেস্ট নেচার অ্যাট ইয়োর, তার পরের বছরের থিম ছিল ফরেস্ট নেচার অ্যাট ইয়োর সার্ভিস। এবং 2018 আমি অলরেডি বলেছি, 2018 ছিল বিট প্লাস্টিক পলিউশন। এই চারটে কিন্তু আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট চারটে হয়েছে। তাহলে আর ইউনাইটেড নেশনের কথা যখন উঠলোই, তখন ইউনাইটেড নেশন নিয়ে একটু বলা যাক। ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুতেরেস। সেক্রেটারি কে? অ্যান্টোনিও গুতেরেস। ইউএন এর প্রেসিডেন্ট কে? ইউনাইটেড নেশনের সেক্রেটারি। প্রেসিডেন্ট কে? ইউনাইটেড নেশনের প্রেসিডেন্ট ফিলামন ইয়াং। ইউনাইটেড নেশনের প্রেসিডেন্ট ফিলামন ইয়াং। এই দুটো নাম ইম্পর্টেন্ট, এই দুটো নাম পরীক্ষায় আসতে পারে। পর এই বছরে সাউথ কোরিয়ার, এই বছর যে হোস্ট কান্ট্রি, এই বছর ইউএনইপির এনভায়রনমেন্টের যে হোস্ট কান্ট্রি সাউথ কোরিয়া। অ্যাকচুয়ালি সাউথ কোরিয়ার যে জেজু প্রভিন্স আছে, এই জেজু প্রভিন্সে এরা অলরেডি, কেন এখানে করা হয়েছে এবছর? কারণ জেজু প্রভিন্সে অলরেডি প্লাস্টিক পলিউশন নিয়ে খুব বেশি পরিমাণে সেখানে রিসার্চ এবং তার প্লাস্টিক পলিউশন যাতে না হয় তার জন্য প্রোগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা বলেছে, সাউথ কোরিয়া থেকে এইখান থেকে বলা হয়েছে যে 2040-র মধ্যে প্লাস্টিক পলিউশন যাতে পুরো বিশ্বে যাতে না হয়, তার কিন্তু প্রোগ্রাম নেওয়া হয়েছে। 2040-র মধ্যে প্লাস্টিক পলিউশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এবং আমাদের
নিজেদের ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে আমরাও প্লাস্টিক ইউজ করব না, এটা আমাদেরকেও মানতে হবে, প্রত্যেক সাধারণ নাগরিককে মানতে হবে। কারণ আমাদেরও ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে একটা ডিউটি এটাই যে ওয়াইল্ড লাইফ, ফরেস্ট এটসেট্রা প্রোটেকশন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। আর ডিপিএসপিতে আমরা দেখেছি, ডিপিএসপির আর্টিকেল 48-এও বলা রয়েছে যে ওয়াইল্ড লাইফকে আমরা প্রোটেক্ট করব এবং ফরেস্ট কনজার্ভ করব। তাহলে যদি কনস্টিটিউশনালি দেখি, তাহলে কনস্টিটিউশনালি আমরা এই দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে আমাদের, এবং ডিপিএসপির মধ্যে সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করে এবং ফরেস্টকে প্রোটেক্ট করে, যাতে এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকে। তাছাড়া আর কি জানার জিনিস আছে এখানে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে কি কি অ্যাক্ট আনা হয়েছে, ইন্ডিয়াতে এনভায়রনমেন্টের উপরে কি কি অ্যাক্ট আনা হয়েছে, সেটা হচ্ছে ডব্লিউপিএ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ডব্লিউপিএ, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট। আর তাছাড়া ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। অ্যাকচুয়ালি ফরেস্ট অ্যাক্ট তো প্রথমেই চলে এসেছিল ফরেস্ট অ্যাক্ট 1927-এ। ফার্স্ট ফরেস্ট অ্যাক্ট কবে আসে? 1927-এ, সেটা ব্রিটিশ আমলেই 1927-এ ফার্স্ট ফরেস্ট অ্যাক্ট ইন্ডিয়াতে কিন্তু লাগু হয়। তারপর স্বাধীন হওয়ার পরে এটাকে 1927-কে অ্যামেন্ড করার পরে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা ফাইনালি যেটা আসে, সেটা হচ্ছে 1980, সেটাই এখনো পর্যন্ত কার্যকরী রয়েছে। তো এই হচ্ছে এনভায়রনমেন্টের একটা সংক্ষিপ্ত বর্ণনা। কিন্তু তাছাড়াও আমাদের নিজেদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব যে কোনো রকমভাবে আমরা এনভায়রনমেন্টকে পলিউট করবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমরা নিজেদের ঘরটাকে ঘর ভাবি, আর আমাদের যেটা অ্যাকচুয়াল ঘর, মানে আমাদের পৃথিবীটাকে আমরা জঞ্জালের স্তূপ ভাবি। আমরা ঘরের নোংরা বাইরে ফেলি, কিন্তু এটা ভাবি না একবারও যে নোংরাটা আমরা বাইরে ফেলছি সেটাই হচ্ছে আমাদের আসল ঘর, আমাদের আদি বাসস্থল কিন্তু সেইটাই। এই পৃথিবী যদি না থাকে, তাহলে আমাদের এই সুন্দর ঘরটা, আমাদের ঘরটাও থাকবে না, আমরা যেখানে বাস করছি সেটাও সুন্দর থাকবে না। সুতরাং আমাদের নিজের ঘরের নোংরা আমরা পরিষ্কার করে যদি বাইরে ফেলি, তার মানে হচ্ছে আমরা আমাদের ঘরকেই অপরিষ্কার করছি। সুতরাং নিজেরা নোংরা করবো না পরিবেশকে, পরিবেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নয়। দিস ইজ হাই টাইম। এবং আর সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে, সে সর্বস্তরেই প্রোটেক্ট করতে হবে। গভর্নমেন্টের দিক থেকে, গভর্নমেন্টের যেমন দায়িত্ব, সেরকম আমাদের প্রত্যেকের নাগরিকের দায়িত্ব যে ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে এবং পরিবেশকে পরিষ্কার, সুন্দর, নির্মল, স্বচ্ছ রাখতে হবে। তার জন্য আমাদের কিছু মিশনও আছে। আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ মিশনের কথা আমরা জানি। সেই স্বচ্ছ মিশনের আমরা স্বচ্ছ মিশন মোদিজি এনেছেন। তাছাড়া ওয়ান প্ল্যান্ট ফর মাদার, এটা গত বছরই প্রাইম মিনিস্টার এই প্রজেক্টটা আনা হয়েছে, একটা গাছ নিজের মায়ের জন্য। এটা প্রোগ্রাম 2 এই বছর অ্যাকচুয়ালি প্রোগ্রাম 2 গত বছরই আনা হয়েছে। সুতরাং গাছ লাগাতে হবে, প্রত্যেককে পরিবেশকে নিয়ে সচেতন হতে হবে, গাছ লাগাতে হবে, জল অপচয় করা বন্ধ করতে হবে, বাদ বাকি সমস্ত কিছু যেটা আমাদের নিজেদের মনে হয় যে না আমাদের এটা করা উচিত। প্লাস্টিক পলিউশন তো একদমই নয়, কারণ প্লাস্টিক পলিউশন আজকে এমন অবস্থায় গেছে, ইউনাইটেড নেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি তার বক্তব্যে এটা বলছে যে প্লাস্টিক পলিউশন আজকে মানুষের হিউম্যান ব্রেন থেকে শুরু করে ব্রেস্ট মিল্ক পর্যন্ত, সেখানেও প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস প্লাস্টিকের অপব্যবহার কত দূর পর্যন্ত চলে গেছে সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি। প্লাস্টিক ব্যবহার করা, প্লাস্টিককে যত্রতত্র ফেলা, নোংরা করা, আবর্জনা ফেলা একদমই বন্ধ করতে হবে। সেটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।